পূর্ণেন্দু কাকুর সূত্রেই চিদানন্দ দাশগুপ্ত আর সত্যজিৎ রায়ের সঙ্গে বাবার আলাপ হয়। রজার ম্যালভেনের ফিল্ম বইটার শেষ চ্যাপ্টার হচ্ছে হোয়াই নট স্টার্ট এ ফিল্ম সোসাইটি, এবং সেইটা পড়েও চার বন্ধু একটা ডিসিশন নেয় যে আচ্ছা চলো আমাদের ফিল্ম সোসাইটি একটা শুরু করা যাক। প্রথম স্ক্রিনিং সত্যজিৎ রায়ের এই লেক টেম্পল রোডের বাড়িতে হয়েছিল, প্রজেক্টর ভাড়া করে, স্ট্রাউসের জীবনী নিয়ে। সেই থেকেই বংশী চন্দ্রগুপ্তর সঙ্গেও সত্যজিৎ রায়ের পরিচিতি এবং সুব্রত মিত্রের সঙ্গেও পরিচিতি। অপর্ণা সেনের খুব অল্প, মানে খুব ছোট, সে নাকি ঘরে ঢুকে বলেছিল তোমার মুখটা এত লাল কেন, ওই রেনোয়ারকে দেখে তোমার মুখটা কি লাল। তো ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট BFI ব্যাটলশিপ পোটেমকিনের পার্মানেন্ট লোন হিসেবে দিয়েছিল, যে সেই ফিল্ম ক্যানগুলো গাড়ির ডিকি থেকে চুরি হয়ে যায়। লামা টিনিয়ারে একটা স্ক্রিনিং ছিল, পথের পাঁচালীর যখন কলকাতায় একটা স্পেশাল স্ক্রিনিং হয় এবং রাজ কাপুর আর নার্গিস, হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড উইথ নার্গিস, রাজ কাপুর নার্গিস দুজনেই এসেছিলেন দেখতে, এবং তারপরে সেই পথের পাঁচালী দেখে নাকি রাজ কাপুর ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। শতরঞ্জকে খিলাড়ির সময় উনি নার্গিসকে ওই ওয়াজিদ আলি শাহর মার ভূমিকায় ওই রোলটা অফার করেছিলেন। তখন নাকি নার্গিস বলেছিল যে না, আমি যদি ইফ আই মেক এ কাম ব্যাক ইট হ্যাজ টু বি ইন এ বিগ ওয়ে, আপনার এটা তো খুব ছোট রোল। তো আমার মা ডালপুরি বানিয়েছিল এবং সত্যজিৎ রায় নাকি দারুণ দারুণ বলে 21খানা ডালপুরি খেয়েছিল, আর আমার দাদু নাকি পাশে বসে বসে গুনেছিল, সে 21খানা ডালপুরি সত্যজিৎ রায় খেয়েছিল। তো এই সেই কাঁথা সুপ্রভার করাই, এই সব এই অ্যানিমাল মোটিভগুলো সব সত্যজিৎ রায় এঁকে দিয়েছিলেন, তার উপরে এমব্রয়ডারি করে এই কাঁথাটা উনি বানিয়ে দিয়েছিলেন। বাবার নাম হচ্ছে মনোজেন্দু মজুমদার। আচ্ছা, আর উনি ক্যালকাটা ফিল্ম সোসাইটির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ছিলেন এবং ট্রেজারার ছিলেন। হ্যাঁ, প্রথমত ফাইন্যান্সটা কিভাবে আসে? তো এই সেদিন পর্যন্ত ফিল্ম ডিভিশন ফাইন্যান্স করতো, প্লাস এই ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস তারা হয়তো আর্ট রিলেটেড কিছু ডকুমেন্টারি ফাইন্যান্স করলো। তারপরে মিনিস্ট্রিরা হয়তো তাদের যখন প্রয়োজন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা অন্যান্য মিনিস্ট্রি, তাদের প্রয়োজনে হয়তো যেগুলো তাদের প্রয়োজন মেটাবে এই ধরনের কিছু ডকুমেন্টারি ফান্ডিং করলো। PSBT শুরু হলো, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ট্রাস্ট, রাজীব মেহরোত্রা শুরু করেছিলেন। PSBTর অনেক ছবির ফান্ডিং করেছে, অনেক ডকুমেন্টারির ফান্ডিং করেছে। আর্টস না সায়েন্স, শিল্প না বিজ্ঞান, এ নিয়ে অনেক রকম আলোচনা হয়, কিন্তু আজকে যিনি আমাদের অতিথি তিনি আর্টসও করেন, সায়েন্সও করেন, আর জন্মের পর থেকেই তিনি সিনেমার বাড়িতেই বড় হয়েছেন। অনেক অভিজ্ঞতা, অনেক স্মৃতি, অনেক বিখ্যাত বিশ্ববিখ্যাত মানুষদের সঙ্গে তার অনেক রকম স্মৃতি রয়েছে। সেই স্মৃতির কথা শুনবো, তার অভিজ্ঞতার কথা শুনবো, তার বিজ্ঞানের প্রতি তার যে ঝোঁক এবং ভালোবাসা সে নিয়েও কথা বলবো, শুনবো তার শিল্পচর্চার কথা। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বা পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম। আমার সঙ্গে আজকে আছেন শুভা দাস মল্লিক। নমস্কার শুভাদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার এই পর্বে আসার জন্য। আমি যেটা বলে শুরু করলাম যে শিল্প এবং বিজ্ঞান, তো সিনেমা আর বিজ্ঞান এই দুটোতেই তো আপনি খুব ভীষণভাবে জড়িত রয়েছেন এবং এটা দুটোই আপনার খুব ভালোবাসার জায়গা। তো আমরা আপনার ছোটবেলা দিয়ে শুরু করি। আচ্ছা, ছোটবেলাটা বলুন। আর তো আমার একদম ছোটবেলা কলকাতাতেই কেটেছে। বেহালায় আমাদের বাড়ি ছিল, SN রয় রোডে, আর আমার মা আমাকে গোখেল মেমোরিয়াল স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তো সেই গোখেল মেমোরিয়াল স্কুলে কিন্তু, মানে গোখেল মেমোরিয়াল স্কুলটা এমন একটা স্কুল মানে যেখানে বাচ্চাদেরকে প্রচুর মানে নানান ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে এনগেজ রাখা হয়, নানান রকম ইনোভেটিভ কাজ সেখানে হয়। তো তার মধ্যে আমি ভীষণভাবে ঢুকে গিয়েছিলাম এবং সেই স্মৃতিটা আমার কাছে খুব মধুর। তো তার মধ্যে একটা স্মৃতি, আমি এরপরে গোখেল মেমোরিয়ালে অনেকবার গেছি এবং যতবার গেছি এই গল্পটা ওনাদেরকে করেছি। যে ওখানে একটা সরলা রয় মেমোরিয়াল হল আছে, এখন তো এসি টেসি করে ঝাঁ চকচকে করেছে, আমাদের সময় ওরকম মতো এসি টেসি ছিল না। তো মনে আছে সেই আমি বোধহয় তখন ক্লাস 2 কি 3-তে 3 লিটল পিগস আমাদের ক্লাস থেকে ওটা এনাক্ট করা হয়েছিল। তো তার মধ্যে আমি একজন পিগ ছিলাম। তো ওখানে ওই স্টেজেতে সেই অভিনয় করেছিলাম, আর ন্যাচারালি বাবা মারা সামনের সারিতে বসেছিল।
তো মা আমাকে পরে বলেছিল যে আমার যে ভূমিকাগুলো সেগুলো তো আমি বলছি, আর যখন অন্যরা বলছে তখন ওর নাকি আমার মুখ নড়ছে, মানে সব ডায়লগগুলো মুখস্থ তখন আমার মুখ নড়ছে। আচ্ছা, এটা তো আমাদের ছোটদের। আমার একজন দিদি জয়শ্রী মজুমদার, সে তখন ওই গোখেল মেমোরিয়াল স্কুলেই ক্লাস 11-এ পড়ে, এবং আমাদের ছোটদেরটা হয়ে যাওয়ার পর যখন বড়দেরটা শুরু হলো, আমি দেখলাম সে জয়শ্রীদি সংস্কৃতে একটা নাটক, এবং সে প্রায় একক নাটক, মানে প্রধান চরিত্র ওই জয়শ্রী, আরও দু একজন হয়তো পার্শ্ব চরিত্র ছিল। তো সে আমার মনে আছে স্টেজের এদিক থেকে ওদিক সে সংস্কৃত ডায়ালগ বলতে বলতে চলছে। আমি বিশেষ কিছু বুঝিনি, কিন্তু প্রচণ্ড ইমপ্রেসড হয়েছিলাম যে ওরে বাবা এত সংস্কৃত মুখস্থ করেছে। তো সেইটা আমার গোখেল মেমোরিয়াল স্কুলের এইরকম অনেক ছোট ছোট মধুর স্মৃতি আছে। তারপরে আমার বাবা দিল্লিতে বদলি হয়ে যায়, তো দিল্লিতে গিয়ে ক্লাস 3-তে লেডি আরউইন স্কুলে ভর্তি হই, এবং লেডি আরউইন স্কুলে প্রচুর বাঙালি, প্রিন্সিপাল বাঙালি ছিলেন মিস সেনগুপ্ত। ইনফ্যাক্ট যে গল্পটা আমার বাবা বারবার করতো, যে অ্যাডমিশনের সময় নাকি মিস সেনগুপ্ত বলেন আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বলেন, আমি রবীন্দ্রনাথের প্রশ্ন আবৃত্তি করি, এবং সেটা শুনে উনি এত ইমপ্রেস সঙ্গে সঙ্গে নাকি ভর্তি করে নেন। তো আমার বাবা বলে যে পুরো গোখেল মেমোরিয়াল স্কুলেরই এটা কৃতিত্ব, ওখানে না হলে এইরকম হয়তো এত আবৃত্তিতে এত মানে সাবলীল হয়তো হতাম না, এবং লেডি আরউইন স্কুলে হয়তো ভর্তি হওয়াও হতো না। তো সেটা বাবা বারবার অনেকের কাছে সে গপ্প করেছে। আচ্ছা, তারপরে আমি হায়ার সেকেন্ডারি পাশ করি, তখন তো আমাদের 10+2 ছিল না, 11 ক্লাস। তো ক্লাস 9-এ বিজ্ঞানী নিই, এবং তারপরে হায়ার সেকেন্ডারি পাশ করি লেডি আরউইন থেকে। তারপর হিন্দু কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হই 1974। 1975 থেকে সেন্ট স্টিফেন্স কলেজ কোয়েড হয়, 1974-এও অল বয়েজ কলেজ ছিল। তো আর হিন্দু ছিল কোয়েড, আর হিন্দু স্টিফেন্স হচ্ছে ট্র্যাডিশনাল রাইফেল, রাস্তার এদিক আর ওদিক। তো আমরা হিন্দু কলেজে ভর্তি হই, এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন, আর দিল্লি ইউনিভার্সিটি থেকেই এমএসসি। আর হিন্দু কলেজে আমরা ওখানে না, দিল্লিতে তো প্রচুর বাঙালি, তো আমরা 5 বন্ধু, আমাদেরকে নাম দেওয়া হয়েছিল 5 স্টার। 5টা বাঙালি মেয়ে, আমরা সবসময় একসঙ্গে থাকতাম, একসঙ্গে সব কিছু করতাম, তো আমাদের নাম দেওয়া হয়েছিল 5 স্টার। তো সেই 5 স্টার আমাদের মানে এখনও আমাদের খুব নিবিড় যোগাযোগ আছে, সেই যে কলেজ আমলে বন্ধুত্ব হয়েছিল এখনও খুব যোগাযোগ আছে আমাদের নিজেদের মধ্যে। এবার একটু আপনার বাবার কথা বিশেষভাবে শুনবো, কারণ উনি তো ক্যালকাটা ফিল্ম সোসাইটির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ছিলেন। কিন্তু একটা কথা আমার যেটা মনে হয় সুবাদি, যে যখন আমরা গুগলে সার্চ করি ওনার নামটা কিন্তু খুব কম আসে, মানে সবসময় সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, এদের দুজনের নাম যতভাবে আসে। তো একটু বিশেষভাবে আপনার বাবার কথা বলুন। হ্যাঁ, তো এই আমার বাবা তো ইতিহাস নিয়ে পড়াশুনো করে এই স্কটিশ চার্চ কলেজ, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এবং বাবার ক্লাসের এক খুব অন্তরঙ্গ বন্ধু ছিল পূর্ণেন্দু নারায়ণ। আচ্ছা, পূর্ণেন্দু নারায়ণের ব্রাহ্ম, এবং ওদেরই মানে যেহেতু ব্রাহ্ম, সেই চিদানন্দ দাশগুপ্তের সঙ্গে ওদের আত্মীয়তাও আছে, আর চিদানন্দ দাশগুপ্ত থেকে করে সত্যজিৎ রায়, মানে ওই ব্রাহ্ম গোষ্ঠীর সঙ্গে ওনাদের আর কি পূর্ণেন্দু নারায়ণের খুবই ভালো যোগাযোগ ছিল। এবং ওই পূর্ণেন্দু কাকুর সূত্রেই চিদানন্দ দাশগুপ্ত আর সত্যজিৎ রায়ের সঙ্গে বাবার আলাপ হয়। এবং এমনি ওই 4 বন্ধু মিলে এমনি আড্ডা মারতে মারতে তখন ওই রজার ম্যানভেলের এক ফিল্ম বইটা আছে, সেই বইটা মানে যে আমার বাবার সই করা বই, সেটা এখনও আছে, আপনাদের দেখাতে পারি। তো সেই রজার ম্যানভেলের ফিল্ম বইটার শেষ চ্যাপ্টার হচ্ছে হোয়াই নট স্টার্ট এ ফিল্ম সোসাইটি, এবং সেইটা পড়েও 4 বন্ধু একটা ডিসিশন নেয় যে আচ্ছা চলো আমাদের ফিল্ম সোসাইটি একটা শুরু করা যায়। তো সেই ওই রেজিস্টার করে প্রপার যেভাবে একটা সোসাইটি ফর্ম হয়, রেজিস্ট্রি কি যেন ইয়ে অ্যাক্ট দিয়ে তার মানে প্রপার ফর্মাল সোসাইটিজ অ্যাক্ট, হ্যাঁ, কলকাতা ফিল্ম সোসাইটি ওই 4 বন্ধু মিলে প্রতিষ্ঠা করে। তো এই 4 জনের মধ্যে আমার বাবা ছিল ট্রেজারার, পূর্ণেন্দু কাকু ছিলেন লাইব্রেরিয়ান, আর চিদানন্দ দাশগুপ্ত সেক্রেটারি, আর সত্যজিৎ রায় প্রেসিডেন্ট। তো নাকি এরা দুজনে জয়েন্ট সেক্রেটারি ছিল, আর প্রেসিডেন্ট বোধহয় অন্য কারুকে ওরকম বড় কারুকে হয়তো করেছিলেন, সেটা আমার ঠিক খেয়াল নেই। তো ওইভাবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি ফর্ম হয়, এবং ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রথম স্ক্রিনিং সত্যজিৎ রায়ের এই লেক টেম্পল রোডের বাড়িতে হয়েছিল, প্রজেক্টর ভাড়া করে,
এবং ওটা ছিল এই স্ট্রাউসের জীবনী নিয়ে। ওটা কোন এর থেকে এমবাসি মানে কনসুলেট থেকে বোধহয় ওরা ভাড়া করেছিল ফিল্ম রিলগুলো, স্ট্রাউসের জীবনী নিয়ে একটা ছবি। তো সেইটা দিয়েই শুরু, সত্যজিৎ রায়ের বাড়িতেই ওটা প্রথম স্ক্রিনিং হয়। তারপরে তো ওরা আর্টিস্ট্রি হাউস মানে এই যেটা এখন পার্ক স্ট্রিটে ওই পার্ক হোটেলের পেছন দিকে যেটা, তো সেইখানে প্রচুর স্ক্রিনিং হতো, লামাটিনিয়ারে হতো প্রচুর স্ক্রিনিং হতো, তো এই ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে স্ক্রিনিং। তারপর সে নানান জায়গায় মানে একটু একটু করে যাতে ওদের পরিচিতিটা আস্তে আস্তে বাড়লো, তো নানান জায়গায় ওদের স্ক্রিনিং হতো। আর অনেক গল্প আছে এটা নিয়ে, যেমন একটা গল্প হচ্ছে যে জীবনানন্দ দাশকে কিছুটা সাহায্য করার জন্যই ওনারা ঠিক করল, কারণ তখন মেম্বার হয়েছে, মেম্বারশিপ ফি দিয়ে একটা ছোট একটা কর্পাস ফান্ডও তৈরি হয়েছে, যে জীবনানন্দ দাশের বাড়ির, উনি তখন ভাড়া বাড়িতে থাকতেন এই সাউথ ক্যালকাটার কোথাও, তো এই বৈঠকখানার বাইরে একটা ছোট ঘর, তো সে ঘরটা এমনি মোটামুটি খালি পড়ে থাকতো। তো ওনারা আর কি ওই শনিবার ওইখানে গিয়ে মিটিংটা করতেন এবং একটু ভাড়া হিসেবে কিছুটা জীবনানন্দ দাশকে দিতেন, মানে তার একটুখানি আর্থিক সাহায্য যাতে হয় যতটুকু সম্ভব। আচ্ছা, এমন হলো যে ওই বাড়ির মানে অন্য লোকেরা সে দোতলা থেকে নেমে এসে বললো, আপনারা সিনেমার লোকজন, আমাদের বাড়িতে বসে সিনেমার আড্ডা হবে, এটা কখনোই হতে পারে না, এটা আমরা অ্যালাউ করতে পারি না। করে ওরা বলে যে এখানে আপনাদের ওই সিনেমা নিয়ে আড্ডা মারা চলবে না। এটা কোন সাল? এটা 1947-এ, তো 1947-এর অক্টোবরে ক্যালকাটা ফিল্ম সোসাইটি ফর্ম হয়েছে। এটা ধরুন 48 ধরে নিন, দেশ স্বাধীন হয়েছে তখন। কিন্তু তখনও মানে সিনেমা নিয়ে মানে সিনেমাটাকে শিল্প হিসেবে ভাবা এবং সিনেমাটার মধ্যেও যে অনেক কিছু সিরিয়াস ব্যাপার স্যাপার আছে, মানে একটা নিষিদ্ধ জায়গা। হ্যাঁ, নিষিদ্ধ জায়গা, সিনেমায় নামা আছে। তো সেই রকম ভাবে সে ওদের ওখান থেকে উচ্ছেদ করা হলো। তো তখন তো ওরা যেখানে জায়গা পেয়েছে সেখানে ওরকম রকমভাবে করতো। তো আরও দুটো স্মৃতি ক্যালকাটা ফিল্ম সোসাইটি যেটা বাবা প্রচুর বলেছে, এক হচ্ছে যে জন রেনোয়ার যখন রিভারের শুটিংয়ের জন্য এলেন, তো তখন এদের সঙ্গে খুব ভাব হয়ে গেল এবং এদের প্রচুর সাহায্য, বিশেষ করে সত্যজিৎ রায়ের প্রচুর সাহায্য নিয়েছে। ইনফ্যাক্ট সেই থেকেই বংশীচন্দ্র গুপ্তর সঙ্গেও সত্যজিৎ রায়ের পরিচিতি এবং সুব্রত মিত্রের সঙ্গেও পরিচিতি। ওই মানে ক্যালকাটা ফিল্ম সোসাইটি থ্রু দিয়ে এদের দুজনের সঙ্গে পরিচিতি। হ্যাঁ, ক্যালকাটা সোসাইটির থ্রু দিয়ে এবং ওই জন রেনোয়ারকে সাহায্য, মানে জন রেনোয়ার তখন বোধহয় সুব্রত মিত্র স্টিল ফটোগ্রাফি করতে ওই দলের সঙ্গে, তখন তো খুব অল্প বয়স সুব্রত মিত্র, ওই দলের সঙ্গে ছিল। আর বংশীচন্দ্র গুপ্ত তো আর্ট ডাইরেক্টর, বংশীচন্দ্র গুপ্ত যুক্ত ছিল। মানে ওইভাবে মানে জন রেনোয়ারের সঙ্গে ঘোরাঘুরি করার সূত্রে আর কি এদের দুজনের সঙ্গে সত্যজিৎ রায়ের আলাপ। আচ্ছা, তো একবার জন রেনোয়ারকে বলা হলো যে আচ্ছা আমাদের ক্যালকাটা ফিল্ম সোসাইটি আপনাকে একটা সংবর্ধনা দেবো এবং একটা ডিনার পার্টি, আপনি কিছু বক্তব্য রাখবেন। তো সেটা চিদানন্দ দাশগুপ্ত বললো, আর আমার বাড়িতেই হোক, খুব বিরাট একটা ক্রাউড তো হবে না, আমার বাড়িতেই হোক। তো ওনার বাড়িতেই সেটা হয়েছিল এবং তখন অপর্ণা সেনের খুব, আমরা তখন জন্মাইনি, অপর্ণা সেনের খুব অল্প মানে খুব ছোট, তো সে নাকি ঘরে ঢুকে বলেছিল তোমার মুখটা এত লাল কেন, ওই রেনোয়ারকে দেখে তোমার মুখটা কি লাল। তো সেটাও সবার খুব মজা লেগেছে, অনেকবার বাবার কাছে এই গল্প শুনেছি যে রিনা ঘরে ঢুকে বললো তোমার মুখটা কি লাল রেনোয়ারকে। তো এইরকম অনেক গল্প, ছোট ছোট ঘটনা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, আচ্ছা সত্যজিৎ রায় তো ডিজে কিমার তো ওনাকে বিলেতে পাঠালেন। আচ্ছা, তখন তো উনি প্রচুর কতবার 35 বার না কতবার বাইসাইকেল থিভস দেখে খুব উদ্বুদ্ধ হয়ে ওইভাবেই উনি মানে পথের পাঁচালী করবেন, প্রফেশনাল অ্যাক্টরদের না নিয়ে লোকেশন শুটিং ইত্যাদি। তো তখন ব্রিটিশ ফিল্ম সোসাইটি, উনি যখন বলেছিলেন যে আমরা একটা ফিল্ম সোসাইটি ফর্ম করেছি কলকাতায়, তো ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট BFI ব্যাটলশিপ পোটেমকিনের পার্মানেন্ট লোন হিসেবে দিয়েছিল, পার্মানেন্ট লোন। আচ্ছা, সেটা তো কাস্টমসে অনেক দিন আটকে ছিল, তারপরে তো উনি গিয়ে কিছু ফিস কত টাকা যেন কয়েকশো টাকা আর কি, তখন সেই ওটাই অনেক সত্যজিৎ রায় গিয়ে ওসব 400 টাকা বোধহয় তা হবে, ওটা নিয়ে ছাড়িয়ে এনেছিল। আচ্ছা, দুঃখের বিষয় যে সেই ফিল্ম ক্যানগুলো গাড়ির ডিকি থেকে চুরি হয়ে যায়। লামাটিনিয়ারে একটা স্ক্রিনিং ছিল, মানে ওই সময় আর কি লামাটিনিয়ার অন্য কোনো স্ক্রিনিং ছিল, ক্যানগুলো ডিকিতেই পড়েছিল, কারণ ভারী জিনিস তো ডিকি থেকে আর কেউ বার করেনি, হ্যাঁ ডিকিতেই পড়েছিল, তো জানি না কেমন ডিকির থেকে চুরি হয়ে যায়। মানে ওটা দেখতেই পেল না, এটা কলকাতার লোকে দেখেছে, মানে অনেকগুলো স্ক্রিনিং হয়েছে, অনেকগুলো স্ক্রিনিং হয়েছিল, আর্টিস্ট্রি হাউসেই বোধহয় প্রথম হয়েছিল, এই কলকাতার লোকে প্রথম ব্যাটলশিপ পোটেমকিন দেখলো। তো কিন্তু তারপরে ওইটা ওইভাবে চুরি হয়ে যায়।
তো এইরকম সব অনেক ঘটনা আছে। তারপরে তো মারি সিটন এলেন, তো মারি সিটনও জয়েন, মারি সিটন আসার পরে একটা ক্যালকাটা ফিল্ম সোসাইটি একটা নতুন প্রাণ পেল। আর 1965 সালে আমার বাবা বদলি হয়ে যায় দিল্লিতে। তো সেই থেকে ক্যালকাটা ফিল্ম সোসাইটির সঙ্গে সম্পর্কটা কিছুটা ক্ষীণ হয়ে যায়, কারণ অন্য শহরে চলে যান, কাজের দায়িত্ব বাড়ে, আমিও বড় হচ্ছি। তো আমার মা তো কাজও করতেন, মা অবশ্য অল্প বয়সে মারা গিয়েছিলেন। তো সেখানে মনে আছে সে একদিন বাবা বলছে যে আমি অফিস থেকে বেরিয়ে জানপথের দিকে হাঁটছি, দেখি আমার স্ত্রী একটা লম্বা লোকের সঙ্গে কথা বলছে। এদিকে আরে এটা তো মানিক। তো তখন আবার মানে উনি হয়তো দিল্লিতে কোনো কাজে এসেছিলেন, তো জানপথে আমার মার সঙ্গে হঠাৎ দেখা টেকা হয়ে যায়। তো এই তারপরে বা কলকাতায় এলেই আমরা যেতাম এই বিশপ লেফ্রয়, ততদিনে উনি বিশপ লেফ্রয় রোডে শিফট করেছেন লেক টেম্পল রোড থেকে। তো বিশপ লেফ্রয় রোডের বাড়িতে যেতাম বাবার সঙ্গে, অনেকক্ষণ গল্প হতো, কথা হতো। তার একটা কথা আমার খুব মনে আছে, সেটা ছিল আমার বিয়ের ঠিক পরই গেছি, তখন আমার মেয়েও ছোটো, মেয়েকেও নিয়ে গেছি। তো তখন ওই নার্গিস ছিল রাজ্যসভার মেম্বার, এবং সেই নার্গিস রাজ্যসভায় বলেছিল যে ইন্ডিয়ার পভার্টি পেডল করে সত্যজিৎ রায় নাম কিনেছে ইত্যাদি ইত্যাদি। তো সেই নিয়ে তো বিরাট হুলুস্থুলু কাণ্ড হয়েছিল। তো আমার বাবা তখন জিজ্ঞেস করলো, আচ্ছা এত লোকে এত কিছু বলছে, কাগজে এত কিছু করছে, মানে বক্তব্য তার বেরোচ্ছে, তো আপনি তো কিছু বললেন না, মানে আপনার কোনো পাবলিক স্টেটমেন্ট তো এই নিয়ে তো কিছু হলো না, বেরোয়নি কোথাও। মানে আপনার বাবা সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করছে, হ্যাঁ। তো তাই তো সত্যজিৎ রায় বললেন যে হ্যাঁ আমি আর কি বলবো এইসব ব্যাপারে, আমি আর এই এত তর্ক হচ্ছে তার মধ্যে আমার আর ঝাঁপিয়ে পড়ার আমি কোনো যুক্তি বুঝিনি। কিন্তু একটা জিনিসই আমার খুব অবাক লাগে, যে পথের পাঁচালীর যখন কলকাতায় একটা স্পেশাল স্ক্রিনিং হয় এবং রাজ কাপুর আর নার্গিস, হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড উইথ নার্গিস, রাজ কাপুর নার্গিস দুজনেই এসেছিলেন দেখতে, এবং তারপরে সেই পথের পাঁচালী দেখে নাকি রাজ কাপুর ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন হ্যাঁ সত্যজিৎ রায়কে। তো ওই সময় মানে এত ইমপ্রেস, এবং নার্গিসও তো তখন রাজ কাপুরের সঙ্গেই ছিল। তো এখন সেই নার্গিস হঠাৎ এইরকম একটা কথা কী ভেবে কী বিয়েতে বললো, আমি ওটা আমার বুঝতে পারছি না। তবে একটা জিনিস যে ওই শতরঞ্জকে খিলাড়ির সময় উনি নার্গিসকে ওই ওয়াজিদ আলি শাহর মার ভূমিকায় ওই রোলটা অফার করেছিলেন। তখন নাকি নার্গিস বলেছিল যে না, আমি যদি ইফ আই মেক এ কাম ব্যাক ইট হ্যাজ টু বি ইন এ বিগ ওয়ে, আপনার এটা তো খুব ছোট রোল। তো তখন নার্গিস ওটা নেয়নি, আমিও আবার জোর করিনি। কিন্তু আদারওয়াইজ নার্গিসের সঙ্গে আমার কখনো কোনো ওরকম তর্ক বিতর্ক কিছু হয়নি। তো এরকম একটা পাবলিক স্টেটমেন্ট নার্গিস কেন বললো, যাক গিয়ে এটা থিতিয়ে যাবে, ইট উইল ডাই ইটস ওন ডেথ, ওই নিয়ে আর আমি আর কিছু আই ডিডন্ট জাম্প ইনটু দ্য মানে পাবলিক ফোরাম আর কি উইথ মাই স্টেটমেন্ট। আর এমনি সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার নিজস্ব কোনো স্মৃতি আছে যে, মানে ধরুন উনি তো বাচ্চাদের সঙ্গে খুব ভালো মিশতে পারতেন, যেহেতু ওনার বাচ্চা মানে ওনার ফিল্মে বাচ্চাদের ব্যবহার করা দেখে আমরা যেটা জানি। নিশ্চয়ই হ্যাঁ, সেটা না ওই রকম, কারণ আমার ওই যেহেতু ছোটোবেলাটা কেটেছে দিল্লিতে, তো সেই রকম মানে বাবা যখন নিয়ে আসতো আমাকে, তখন আমি হ্যাঁ স্কুলে পরের দিকে, তারপর কলেজে পড়ি, তারপর বিয়ের পরেও গেছি, কিন্তু ওই রকম বাচ্চা হিসেবে আমাকে মানে বাচ্চার মতন ট্রিট করে ওই সময়কার কিন্তু কোনো আমার স্মৃতি নেই। কিন্তু মানে লোকমুখে শোনা, মানে যেগুলো আমার দাদু এবং আমার পরিবারের অন্যদের যেতে শোনা, যে আমাদের বেহালার বাড়িতে ওরা প্রায় আসতো টাসতো। তো একটা কোনো অকেশনে, সেটা আমার অন্নপ্রাশন নাকি আমি জানি না, আমার দাদু বলেন, তো সত্যজিৎ দা তো এমনিতে খেতে খুব ভালোবাসেন, তো আমার মা ডালপুরি বানিয়েছিল, এবং সত্যজিৎ রায় নাকি দারুণ দারুণ বলে 21খানা ডালপুরি খেয়েছিল, আর আমার দাদু নাকি পাশে বসে বসে গুনেছিল, সে 21খানা ডালপুরি সত্যজিৎ রায় খেয়েছিল। তো অ্যারাউন্ড ওই সময়ই আমার দাদু খুব যন্ত্রপাতির নিয়ে মানে খুব ভালো আর কি, যন্ত্রপাতি মেরামত করতেন। তো সত্যজিৎ রায়ের মার একটা খুব স্পেশাল সেলাইয়ের কল ছিল, মানে যেটা এদিকে করলেও হয় আবার এদিকে করলেও, নইলে মানে এমনিতে সেলাইয়ের কল তো একদিকে হয়, তারপর কাপড়টা ঘুরিয়ে নিয়ে আবার করতে হয়, কিন্তু ওনার সেলাইয়ের কলটা মানে এভাবেও হতো আবার এভাবেও, দুটো। তো সেইটা খারাপ হয়ে যায়, এবং সেটা নাকি কেউ মেরামত করতে পারছে না। তো দাদু ওকে বললেন যে আচ্ছা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি একবার চেষ্টা করে দেখব। তো এবং দাদু নাকি সেটা মেরামত করে দিয়েছিল। তো তাইতে উনি তো প্রচণ্ড খুশি যে আচ্ছা আমার সেলাইয়ের কল আবার মেরামত হলো। তো আমার জন্মের পরে, মানে ওই জন্মের পরে তো বাচ্চাদের দেয়, তো উনি আমাকে একটা স্পেশাল কাঁথা দেবেন ওই সেলাইয়ের কলে সেলাই করে,
তো সত্যজিৎ রায়কে বললেন তুই কিছু এঁকে দে, তো এই সত্যজিৎ রায় সব অনেক অ্যানিমাল মোটিভস এঁকে দিলেন, তারপর সেগুলোর ওপর এমব্রয়ডারি করে তারপর ওই সেই কাঁথাটাও আমরা একটু কাঁথাটা দেখাতে। দেখবো। তো এই সেই কাঁথা সুপ্রভার করা, এই সব এই অ্যানিমাল মোটিভগুলো সব সত্যজিৎ রায় এঁকে দিয়েছিলেন, তার উপরে এমব্রয়ডারি করে এই কাঁথাটা উনি বানিয়ে দিয়েছিলেন। আর এইখানে ওই যেটা বললাম যে রজার ম্যানভেলের বই, যে বইটা বাবারা পড়তো সেই বইটাও কি অবস্থা, ঝুরি ভাজা অবস্থা, কারণ এই বইটা আমিও খুব ব্যবহার করেছি। তো এখানে এই যে আমার বাবার সইও আছে এখানে, রজার ম্যানভেলের ফিল্ম, এইটারই শেষ চ্যাপ্টার, হোয়াই নট স্টার্ট এ ফিল্ম সোসাইটি। এই তো হোয়াই নট স্টার্ট এ ফিল্ম সোসাইটি, এই যে শেষ চ্যাপ্টার এডিশন, হোয়াই নট স্টার্ট এ ফিল্ম সোসাইটি। বাদি আপনার এত অসাধারণ সব স্মৃতি রয়েছে, মানে শুনতে শুনতে মনে হচ্ছে যেন গোটা দিনটাই চলে যাবে, কিন্তু আমাদের তো অত সময় নেই, তাই আমরা আপনার আরও এত বিবিধ কর্মধারা রয়েছে সেই সব দিকেও যাব। তার আগে একটু আপনার বাবা বলছেন, বাবার নামটা একটু বলে দিন। আমার বাবার নাম হচ্ছে মনোজেন্দু মজুমদার। আচ্ছা, আর উনি ক্যালকাটা ফিল্ম সোসাইটির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ছিলেন এবং ট্রেজারার ছিলেন। এছাড়া ওনার এমনি কর্মক্ষেত্রটা কি ছিল? উনি কমার্স মিনিস্ট্রিতে কাজ করতেন, আর তারপরে দিল্লিতে গিয়েও কমার্স মিনিস্ট্রিতে উনি মানে এডিটর, কমার্স মিনিস্ট্রি যে পাবলিকেশন হতো সেইটার এডিটর ছিলেন। তারপরে দিল্লিতে সেই ট্রেড ফেয়ার অথরিটি অফ ইন্ডিয়া ফর্ম হয়, তো তখন উনি ওই কমার্স মিনিস্ট্রি থেকে ট্রেড ফেয়ার অথরিটি অফ ইন্ডিয়া গিয়েছিলেন, যেটার অফিস হচ্ছে প্রগতি ময়দানে দিল্লির। এবং এই ট্রেড ফেয়ার অথরিটি অফ ইন্ডিয়ায় যাবার পরে নানান জায়গায় দেশে বিদেশে তো ভারতবর্ষে ট্রেড ফেয়ার হতো, সে তখন অনেক জায়গায় রাশিয়া গেছেন, বুলগেরিয়া গেছেন, পোল্যান্ড গেছেন, ওই সেটা হচ্ছে কেরিয়ারের শেষের দিকটা আর কি, লাস্ট ধরুন 5-6 বছরে সে অনেক ট্রেড ফেয়ার ওনাকে অর্গানাইজ করতে হয়েছিল। সেটাই। তো বাবার কারণে আপনি ছোটবেলা থেকে বাড়িতে সত্যজিৎ রায়ের আনাগোনা দেখেছেন? সিনেমার আলোচনা বা ফিল্ম ফেস্টিভ্যালের সময় বাবা নিয়ে যেত, মানে সেই করে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে অন্য ধরনের ছবি দেখার একটা অভিজ্ঞতা, সেই ছবি নিয়ে আলোচনা করা, এই পরিবেশের মধ্যে। বাবা নিজেও কোনোদিন ছবি তৈরির দিকে যাননি, আর আমিও কখনো ভাবিনি যে আমি ছবি তৈরির দিকে যাব। ছবি দেখতে ভালোবাসতো, ছবি নিয়ে পড়াশোনা করতে, ছবি নিয়ে আড্ডা মারতে ভালোবাসতো, ওই ভালো লাগতো, ওই পর্যন্তই। তো আমি ফিল্ম মেকিংয়ে কীভাবে ঢুকলাম সেটা হচ্ছে যে 1982 সালে তো এশিয়াড হলো, তো তারপরেই ওই ন্যাশনাল নেটওয়ার্কটা হলো, আর 1984 সালে কান্ট্রি ওয়াইড ক্লাসরুম বলে, ন্যাশনাল নেটওয়ার্ক হওয়ার পরে কান্ট্রি ওয়াইড ক্লাসরুম বলে এই দূরদর্শনে একটা স্লট তৈরি হলো ফর এডুকেশনাল প্রোগ্রাম। ইয়াশপাল তখন চেয়ারম্যান ছিলেন ইউজিসি, ওনার উদ্যোগে এটা হয়েছিল যে হায়ার এডুকেশনকে, এবং যেহেতু মানে ন্যাশনাল নেটওয়ার্ক হওয়ার পরে ভারতবর্ষের এমনকি গ্রামীণ এলাকাতেও মানে টেলিভিশনের অ্যাক্সেস গেছে, তো সেই জন্য যে কোয়ালিটি এডুকেশন থ্রু টেলিভিশন, যাতে কোয়ালিটি এডুকেশন ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামেও যতটা সম্ভব নিয়ে যাওয়া যায়, সেই কথা ভেবে কান্ট্রি ওয়াইড ক্লাসরুম চালু হয়। এবং তখন অনেক ওয়ার্কশপ হয়েছে টিচারদের সঙ্গে, যে আচ্ছা তোমরা এডুকেশনাল প্রোগ্রাম করলে কিভাবে করবে, তো সেই স্ক্রিপ্ট লেখার কিছু ওয়ার্কশপ ইত্যাদি ইত্যাদি। তখন আমি বম্বেতে সেরকম ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, তো সেই থেকে আমি ওই এডুকেশনাল ছবি ইউজিসির জন্য, কান্ট্রি ওয়াইড ক্লাসরুমের জন্য এডুকেশনাল ছবি তৈরির মধ্যে লেগে যাই। এবং তারপরেই ওই রকম সময় আমার হাজব্যান্ডের বদলি হয় কলকাতায়, আমরা বম্বে থেকে কলকাতায় চলে আসি, এবং কলকাতায় এসেই ফাদার গার্সু রোবেজের সঙ্গে দেখা করি যে এরকম আমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড এবং আমি এডুকেশনাল প্রোগ্রামে স্ক্রিপ্ট লিখতে চাই। বম্বে থাকতেই কিছু করেছিলাম জি টেলিভিশন ইত্যাদির জন্য। আর টার্নিং পয়েন্ট, দূরদর্শনের টার্নিং পয়েন্ট বলে একটা সায়েন্স ম্যাগাজিন হতো, সেটারও স্ক্রিপ্ট অনেকগুলোরই স্ক্রিপ্ট লিখেছিলাম। তো ফাদার রোবেজ তো তখন বললেন হ্যাঁ ঠিক আছে, এই সাবজেক্ট আছে, তুমি পরে স্ক্রিপ্ট লেখো। সেটা 1995 সাল। তো সেই থেকে আমার ওই ইএমআরসির হয়ে এডুকেশনাল প্রোগ্রাম তৈরির মধ্যে আমি ঢুকে যাই। এবং ওই এডুকেশনাল প্রোগ্রাম করতে করতে হাত পা কিয়ে, মানে সেটার থেকেই আরেকটু ডাইভার্সিফাই করে আমি ওই ডকুমেন্টারির দিকে যাই। আচ্ছা, ডকুমেন্টারি একটা স্বাদ, যে ডকুমেন্টারি যে একটা আলাদা জনরা এবং ওটার যে একটা অন্যরকম একটা আপিল আছে, সেইটার জন্য কিন্তু আমি পুরো ক্রেডিট দেব নীলোৎপল মজুমদারকে। নীলোৎপল মজুমদার তখন এসআরএফটি এর সঙ্গে যুক্ত ছিলেন, এডিটিং ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং উনি ডকেজ বলে একটা জিনিস চালু করেন 2004 সালে, ডকেজ।
সো ডকেজটা কিছুই না, ট্রেনিং এবং পিচিং ফোরাম, মানে বিদেশ থেকে কমিশনিং এডিটররা আসতো এবং তাদের কাছে ডকুমেন্টারি আইডিয়া পিচ করতে হতো, কিন্তু আইডিয়া পিচ করার আগে রিগারাস ট্রেনিং হতো এবং বিভিন্ন দেশ বিদেশের ডকুমেন্টারি দেখানো হতো, সেগুলো নিয়ে আলোচনা হতো। তো সেই থেকে আমার চোখ খুলে যায়, আরে বাস ডকুমেন্টারিও কত রকমের হয়। নইলে আমরা তো ছেলেবেলা থেকে শুধু ফিল্ম ডিভিশনের ডকুমেন্টারি দেখেই বড় হয়েছে, যেগুলো সিনেমা হলে গেলে ওই যে কম্পালসারিলি দেখানো হতো, সেগুলোও অনেকগুলোই বেশ ভালোই, ওরকম সব কিছু ফেলে দেওয়ার মতন নয়, বেশ ভালো ভালোই ডকুমেন্টারি। কিন্তু ওই একটা ধরন তো ওই এক ধরনের ডকুমেন্টারি দেখেই বড় হয়েছি। তারপরে এখানে ডকেজে দেশ বিদেশের ডকুমেন্টারি দেখে চোখ খুলে গেছে, যা বাবা ডকুমেন্টারি নিয়ে তো অনেক রকম কিছু করা যায়, অনেকভাবে নিজের বক্তব্যকে রাখা যায়, এটা একটা একদম সম্পূর্ণ স্বতন্ত্র আর্ট ফর্ম। তো সেই থেকে আমার আস্তে আস্তে ডকুমেন্টারির প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। অবশ্য 2004-এর আগে যখন সেন্ট জেভিয়ার্স কলেজে ফিল্ম স্টাডিজ এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট চালু হয়, ওই 95 সালে আমরা কলকাতায় ফিরেছি, আর 95 সালেই এই ডিপার্টমেন্টগুলো সেন্ট জেভিয়ার্স কলেজে চালু হয়। তো আমাকে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে নেওয়া হয়, কারণ একটু ফর্মাল ট্রেনিং ছিল, বম্বেতে গিয়ে একটা 1 বছরের কোর্স করেছিলাম ফিল্ম প্রোডাকশানে, তো সেই হিসেবে আমাকে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে নেওয়া হয়। এবং এখানে কিন্তু এই কোর্স মানে পড়াতে গিয়ে ফিল্ম স্টাডিজ জিনিসটা কি সেটাও কিন্তু আমি পড়াতে বুঝলাম। ফিল্ম মেকিং, ফিল্ম প্রোডাকশান এগুলো তো জানার কথা, হ্যাঁ, কিন্তু ফিল্ম স্টাডিজ মানে ওটা যেমন লিটারেচার স্টাডিজের মতন, ফিল্ম স্টাডিজ যে একটা সম্পূর্ণ অন্য রকম একটা ফিল্ড, তো সেইটা কিন্তু আমি পড়াতেই আমি বুঝি। এবং সেই থেকে আর কি মানে বিভিন্ন রকম সিনেমার বিষয়ে পড়াশোনাটা ন্যাচারালি আমার বেড়ে গেল কিন্তু পড়ানোর জন্য, এবং সেখানেও অনেক রকম ডকুমেন্টারির বিষয় পড়ে টড়ে সেই থেকেই ডকুমেন্টারির প্রতি আমার একটা ভালোবাসা জন্মায়। তাই তো এই যে ডকুমেন্টারি ফিল্ম ব্যাপারটা, এটা তৈরির মানে বিভিন্ন পদ্ধতিগুলো, প্রথমত ফাইন্যান্সটা কিভাবে আসে? ফাইন্যান্সটা তো খুব কঠিন ব্যাপার, বিশেষ করে আমাদের দেশে এটা খুব দুঃখের কথা যে ডকুমেন্টারি দেখানোর প্ল্যাটফর্ম খুবই কম। যখন শুধু দূরদর্শন ছিল তখন তাও দূরদর্শনে ডকুমেন্টারি দেখানো হতো, তারপরে যখন এই প্রাইভেট চ্যানেল আসার পর প্রাইভেট চ্যানেলগুলো তো এত প্রফিট ওরিয়েন্টেড, ওরা ডকুমেন্টারির জন্য কোনো স্লটই রাখে না, হবে ডকুমেন্টারির জন্য দর্শক হবে না। এনডিটিভি এককালে রাখতো, সে এনডিটিভি প্রফিট এককালে রাখতো, কিন্তু আমি জানি না এখনও রাখে কিনা। তো এই সব কারণে মানে আমাদের দেশ, তারপরে দূরদর্শনে এই সিনেমা হলে যে ফিল্ম ডিভিশনের ডকুমেন্টারিগুলো দেখানো বন্ধ হয়ে গেল। সেই এরা কেস করলো, ফিল্ম হল ওনাররা কেস করলো যে একেই তো আমাদের হলে লোক আসে না, তারপর প্রথম আধ ঘন্টা কম্পালসারিলি ফিল্ম ডিভিশনের জিনিস চালাতে হবে, কেন এরকম এত জোর জন্য। তো সেখানে কেসে ফিল্ম ডিভিশন হেরে গেল, তো যার জন্য এই সিনেমা হল থেকে সিনেমা হলেও ফিল্ম ডিভিশনের নিউজ রিল বা ডকুমেন্টারি দেখানো সেটাও বন্ধ হয়ে গেল। তো তার ফলে মানে আমাদের দেশে ডকুমেন্টারি দেখানোর প্ল্যাটফর্মটাই ভীষণভাবে শ্রিঙ্ক করে গেল ওই লিবারালাইজেশনের পরে। তো সেই জন্য ফাইন্যান্সটাও খুবই মানে একমাত্র ফাইন্যান্স ফিল্ম ডিভিশন এখনও ফাইন্যান্স করে, যে এখন তো ফিল্ম ডিভিশনের আলাদা অস্তিত্ব নেই, তো এই সেদিন পর্যন্ত ফিল্ম ডিভিশন ফাইন্যান্স করতো, প্লাস এই ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস তারা হয়তো আর্ট রিলেটেড কিছু ডকুমেন্টারি ফাইন্যান্স করলো, তারপরে মিনিস্ট্রিরা হয়তো তাদের যখন প্রয়োজন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা অন্যান্য মিনিস্ট্রি তাদের প্রয়োজনে হয়তো যেগুলো তাদের প্রয়োজন মেটাবে এই ধরনের কিছু ডকুমেন্টারি ফান্ডিং করলো, কিন্তু সেটার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়। তো সেই জন্য ডকুমেন্টারির ফান্ডিং আমাদের দেশে খুব কঠিন। হ্যাঁ, আর আচ্ছা, তারপরে পিএসবিটি শুরু হলো, পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ট্রাস্ট, রাজীব মেহরোত্রা শুরু করেছিলেন। পিএসবিটির অনেক ছবির ফান্ডিং করেছে, অনেক ডকুমেন্টারির ফান্ডিং করেছে, কিন্তু এটা খুব হাতে গোনা মানে ফান্ডিং অর্গানাইজেশন। তো এখন যে ভারতবর্ষের ডকুমেন্টারি ফিল্ম মেকাররা এত নাম করেছে এবং এত অ্যাওয়ার্ড পাচ্ছে, এগুলো কিন্তু সব ফরেন ফান্ডিংয়ে। সেই ফরেন ফান্ডিং কি করে পায়? এই ফরেন ফান্ডিং এই ডকেজটাতে এই যে নীলোৎপল মজুমদার যে চালু করেছিল, সেই শৌনক সেন থেকে শুরু করে ওই অন্য যারা ওই রাইটিং উইথ ফায়ার যারা করেছে, তারা সবাই ডকেজ, দে হ্যাভ অল পাস থ্রু ডকেজ। এবং এই ডকেজে কেন, যেহেতু ইন্টারন্যাশনাল ফান্ডাররা আসে, কমিশন এডিটারে, সেইখান থেকে নেটওয়ার্ক হয়ে তারপরে অন্য জায়গায় ফান্ডিং করেছে। এই তো বিপুলজিৎ বসু বলে একটি ছেলে, সে তো এখনও করছে, পুরো ফরেন ফান্ডিংয়েই পুরো যাচ্ছে। তো ওই ডকেজের থ্রু দিয়েই কিন্তু ফরেন ফান্ডিংটা আমাদের দেশে আসা শুরু হয়, এবং এই ফরেন ফান্ডিং আসার পর থেকেই কিন্তু এই ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম মেকাররা একটা মানে বলা যেতে পারে হাতে চাঁদ পেলো, এবং তারা ওই তাদের ভালো ভালো কাজ করার স্কোপ পেলো, এবং সেটার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারও হলো।
ইন্ডিয়ার যে ডকুমেন্টারি ফিল্ম মেকার যারা আছে তাদের কোনো নিজস্ব অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন এরকম কিছু আছে? ছিল তো ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, সেটা এখনও আছে, আইডিপিএ, সেটা তো এখনও আছে। কিন্তু তাদের তো মানে সে তার আমি তো শুনেছিলাম যে তারা দূরদর্শনের সঙ্গে নেগোশিয়েট করে টাইম স্লট বার করেছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের ডকুমেন্টারি থাকলে পাঠাও, সেগুলো আমরা ওই দূরদর্শনের টাইম স্লটে আমরা করব, শিডিউল করব যদি ভালো কোয়ালিটি হয় ইত্যাদি। কিন্তু আমি ঠিক আমার আপডেটেড ইনফরমেশন আমার কাছে নেই যে এখন মানে তাদের কি পরিস্থিতি। কিন্তু আইডিপিএ আছে, এখন ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এখনো আছে। রিসেন্টলি আমরা দেখলাম যে সুমন ঘোষ অপর্ণা সেনের উপর একটা ডকুমেন্টারি কমার্শিয়ালি রিলিজ করলো। এটাই কি প্রথম ডকুমেন্টারি যেটা কমার্শিয়ালি রিলিজ করলো, না আগেও করেছে? না না, আগেও করেছে। এই তো ও সুমন ঘোষেরই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, অমর্ত্য সেনের উপরে যেটা নন্দনে আমি নিজে গিয়ে দেখেছি। এইটা আমি প্রিভিউ করতে গিয়ে দেখলাম অপর্ণা সেনের ওপর ডকুমেন্টারিটা, কিন্তু হলে দেখিনি। কিন্তু অমর্ত্য সেনের ওপর যেটা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, ওটা আমি নিজে হলে গিয়ে দেখি। না, তারপরে আরেকটা খুব ইন্টারেস্টিং ডকুমেন্টারি নন্দনে, সেটা দারুণ হিট হয়েছিল। সে কিন্তু মানে কলকাতারই মানে রুটেড ইন ক্যালকাটা। সেটা হচ্ছে যে ফেলুদা অ্যাট 50। আচ্ছা। তো সেটা কিন্তু খুব চলেছিল, মানে বেশ অনেক সপ্তাহ চলেছিল নন্দন 2-তে। ওটাও ডকুমেন্টারি, কিন্তু খুব মজার, খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছিল ওটা। সন্দীপ রায়কে নিয়ে ওই জয়সলমেরে গিয়েছিল ওই অ্যাম্বাসেডার গাড়ি করে। তো সে খুব ভালো মজার ট্রিটমেন্ট ছিল ওটা, তো ওটা খুব চলেছিল। তা আপনি আপনার প্রথম ডকুমেন্টারিটা কোন সালে করেছিলেন? আমার ওই প্রথম ডকুমেন্টারি, ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি, এক হচ্ছে পিএসবিটির ডকুমেন্টারিটা 2002 সালে, ওটা ট্রায়াল উইথ ফায়ার, পিএসবিটি ফান্ডেড। ওটা হচ্ছে ডোকরা শিল্প নিয়ে। আর তারপরে 2004 সালে আমি করেছি একজন লাইফ প্রিজনারকে নিয়ে, দ্য ফিনিক্স বলে। তো সেটা আমার ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস ডকুমেন্টারি, 2004 সালে করেছিলাম। 2005-এ বোধহয় পাবলিকলি দেখিয়েছিল দ্য ফিনিক্স। ইন্ডিপেন্ডেন্টলি মানে কি সেলফ ফান্ডেড? সেলফ ফান্ডেড, হ্যাঁ। আচ্ছা। তো এগুলোর জন্য মানে কি ধর একটা ডকুমেন্টারি করতে মোটামুটি কিরকম খরচ হয়? ডকুমেন্টারি খরচটা নির্ভর করে কতদিনের শুটিং, সেটা এক নম্বর। আর সে শুটিংটা কি অনেক দূরে প্রত্যন্ত এতে না কলকাতা শহরের মধ্যেই, তার উপরে। আর হচ্ছে যে কি লেভেলের ক্যামেরা, কারণ এই ডিজিটাল ক্যামেরারও তো অনেক রকম গ্রেডেশন আছে। এগুলো যেমন খুব ভালো কোয়ালিটির ক্যামেরা, তো ভালো কোয়ালিটির ক্যামেরা যদি ভাড়া করে করতে হয় তাহলে পরে ন্যাচারালি সে খরচটা তো বেশি হবে। তো আমি বলছি যে এই ফিল্মস ডিভিশন, যখন আমার যে এই লাস্ট ডকুমেন্টারি যে সিটি সিম্ফনি, যেটা ফিল্মস ডিভিশন ফান্ডেড, তখনও ফিল্মস ডিভিশনের অস্তিত্ব ছিল। তো ফিল্মস ডিভিশন ওইরকম একটা ডকুমেন্টারি, ধরুন 56 মিনিটের ডকুমেন্টারির জন্য ওদের বরাদ্দ হচ্ছে 12 লাখ টাকা। এখন 12 লাখ টাকা ইজ আ ভেরি কমফোর্টেবল অ্যামাউন্ট। সত্যি কথা বলতে কি খুবই কমফোর্টেবল। আমি ওই টাকাতে আমি মানে লন্ডন আমি যেতে পারিনি, কিন্তু লন্ডন থেকে শুটিং করে সেটাও আমার ছবিতে করেছি, ছবির অন্তর্গত। সে ওই টাকার মধ্যে কমফোর্টেবলি হয়ে গেছে। হ্যাঁ, তো 12 লাখ ইজ আ ভেরি কমফোর্টেবল অ্যামাউন্ট। আর পিএসবিটি, প্রথম যখন পিএসবিটি শুরু হয়, ওরা একটা আধ ঘন্টার ডকুমেন্টারির জন্য দিত 5 লাখ, কিন্তু তারপরে ওরা দেখলো 5 লাখ অত লাগে না, ওটাকে কমিয়ে, অ্যামাউন্টটাকে কমিয়ে 3.5 লাখ করলো, মানে যাতে বেশি ফিল্ম মেকারদের দিতে পারে পার ছবিতে অতটা না দিয়ে। তো সত্যি আধ ঘন্টার ডকুমেন্টারি, ওটা যদি খুব এক্সটেন্সিভ শুটিং না করতে হয় তাহলে কিন্তু 3.5 লাখ ইজ আ গুড অ্যামাউন্ট আধ ঘন্টার ডকুমেন্টারির জন্য, খুবই ভালোভাবে কমফোর্টেবলি হয়ে যায়। আপনি ওয়ার্কশপ করেন যারা ধরুন উডবি মানে ফিউচার ডকুমেন্টারি ফিল্ম মেকার যারা, তাদের জন্য কোনো ওয়ার্কশপ করেন? ফিউচার ডকুমেন্টারি কেউ ডাকলে করি, মানে আমি যেরকম করেছি এই এসআরএফটিআইতে গত 2 বছর ধরে। এই এসআরএফটিআইতে যখন কোর্সটা চালু হয়, ওরিয়েন্টেশনের সময় আমাকে একদিন একটা সারাদিনের সেশন নিতে বলে, কিন্তু সেটা ফিউচার ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে না, ওটা মানে হিস্ট্রি অফ টেলিভিশন নিয়ে। তো সেই ওখানে করেছি। আর ফিউচার ডকুমেন্টারি, হ্যাঁ, ওই তো ইয়েতে করলাম, এই গত বছর জামিয়া মিলিয়াতে গিয়েছিলাম, তো সেইখানে আমাকে নিতে বলেছিল, ওখানে একটা হাফ ডে সেশন নিয়েছিলাম ওই ডকুমেন্টারি ফান্ডিং এবং ফিউচার অফ ডকুমেন্টারিজ নিয়ে। ওখানে নিয়েছিলাম একটা হাফ ডে সেশন। ফিল্ম মেকিং ছাড়াও তো আপনার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে একাডেমিশিয়ান হিসেবে। তো ফিল্ম পড়ানো ব্যাপারটা কীরকম? ক্লাসরুমের ভেতরে ফিল্মকে পড়ানো হয় কিভাবে? কারণ এটা তো একটা ভীষণ রকমের একটা হাতে করা একটা জিনিস, আর ক্লাসরুমের ভেতরে বসে হাতে না কিছু করে কি করে ফিল্ম পড়ানো যাবে? ছবি দেখিয়ে, এটা তো হ্যাঁ, ছবি দেখিয়ে সেগুলো অ্যানালাইজ করে একটা স্ক্রিনিং ফ্যাসিলিটি তো থাকতেই হবে।
তো করে সেই ছবি দেখিয়ে তারপর সেটা নিয়ে আলোচনা, পজ করে ফ্রিজ করে একটা ফ্রেমকে অ্যানালাইজ করা। ছবি না দেখালে পড়ানো, ফিল্ম স্টাডিজ পড়ানো যাবে না, ছবি তো দেখাতেই হবে। আপনি এমনি কোনো ইনোভেটিভ কিছু মানে ক্লাসরুম টিচিংয়ে এনেছেন মানে ফিল্মের জন্য? ফিল্ম মেকিংয়ে? ফিল্ম মেকিং না, মানে পড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, পড়ানোর ক্ষেত্রে সেটা, হ্যাঁ, সেটা আমি বলবো না যে আমি ইনোভেট করেছি, ওটা আমার আগে থেকেই অনেকেই করেছে। সেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট, সেটা ফিজিক্স কেমিস্ট্রিও হতে পারে, ইতিহাস হতে পারে, সাহিত্য হতে পারে, যে কোনো সাবজেক্টের মধ্যেই মানে ফিল্ম ক্লিপিংগুলোকে, অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ম ক্লিপিংকে অ্যাজ আ টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তো সেই জিনিসটা আমি অনেক, সেটা এবং সেটা যে কোনো লেভেলে, ছোটো বাচ্চাদের সঙ্গেও হোক, কলেজ লেভেলেও হোক, বা স্পেশালাইজ ওই ম্যানেজমেন্ট লেভেলেও হোক, এগুলো এটা করা যেতে পারে এই মেথডটা। তো যেটার নাম দিয়েছি আমি সিনেমা ইন দ্য ক্লাসরুম। আমি বলছি না এটা আমি ইনোভেট করেছি, এটা তো আমার আগেও মহান আঘাসে ম্যাক্স মুলার একটা টক দিয়েছিলেন যে উনি কিভাবে ওই রকম, উনি তো সাইকিয়াট্রিস্ট এমনিতে, তো উনি ওনার সাইকিয়াট্রি ক্লাসে কীরকম ফিল্ম ক্লিপিং ব্যবহার করে করে উনি পড়ান, একটা খুব সুন্দর ইলাস্ট্রেটেড টক দিয়েছিলেন। আচ্ছা, তার আগে আমার একজন দেওর আছে ম্যানেজমেন্টের প্রফেসর, তো সে বলেছিল যে 12 Angry Men, সিডনি লিমিটেড 12 Angry Men, সেটাকে ম্যানেজমেন্ট ক্লাসে ওটা ভীষণভাবে ওটাকে কাজে লাগানো হয়। তো সুতরাং এটা এই ম্যানেজমেন্ট, সাইকিয়াট্রি, মানে এই ধরনের ইয়েতের মধ্যেই ছিল, স্কুল লেভেলে খুব একটা ব্যবহার হতো না। তো আমি ওই স্কুল লেভেলেও এই জিনিসটাকে পপুলারাইজ করার চেষ্টা করেছি আর কি, এইটাই। আর আপনার পরবর্তী প্রজন্ম তো ফিল্মে চলে এসেছে, আপনার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তার সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, সে তো ওই সেন্ট জেভিয়ার্স থেকেই গ্র্যাজুয়েশন করলো এই মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি, তারপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে এডিটিং নিয়ে সে স্পেশালাইজ করে ওই ডিপ্লোমা ইন এডিটিং করে তারপর থেকে বম্বেতেই আছে ওই অ্যাজ অ্যান এডিটর কাজ করে। পুরস্কৃত একটি ফিল্ম, পুরস্কৃত, সেটা তো সেই যে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স বলে ছবিটা এডিট করেছিল। পরে অবশ্য আরেকজন বিদেশি এডিটর ওটাকে, মানে এরা কিছুতেই ছোট করতে পারছিল না, কারণ নেটফ্লিক্স চাইছে যে 40 মিনিটের মধ্যে করো, আর এরা ওই 1.5 ঘন্টার থেকে কিছুতেই ছোট করতে পারছেন, মানে এত রাশ, এত মেটেরিয়াল। তো তখন ওই বিদেশি এডিটরকে এনে, মানে যেহেতু তার একদম কোনো ব্যাগেজ নেই আর কি, অন্য ইয়েতে দৃষ্টিভঙ্গি থেকে দেখে সে তখন ওটাকে 42 মিনিটে নামালো। তো সেই জন্য ওটাতে 2জন এডিটরের নাম আছে ওই ছবিতে। তো এলিফ্যান্ট হুইসপারে, যেটা 2023 সালে ওই শর্ট ডকুমেন্টারি ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল। তো এখন ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে, কোনো ডকুমেন্টারির কথা ভাবছেন? না, সে তো চলছেই, মানে এইগুলো সব ফরমাসি কাজ আর কি। আমার নিজস্ব ডকুমেন্টারির এখন একটুখানি ব্যাকসিট, অনেক রকম ফরমাসি কাজ চলছে। যেমন গত বছরই শেষ করলাম, গত বছর মানে 2024-এর 31শে ডিসেম্বর ওটা আর কি প্রিমিয়ার হলো। ছবিটার নাম হচ্ছে দ্য ক্রোমোজোম ম্যান। তো এটা হচ্ছে ডক্টর A.K. শর্মা বলে খুব রিনাউন্ড একজন বটানিস্ট, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বটানি ডিপার্টমেন্টের হেড অনেক বছর ছিলেন, এবং উনি ক্রোমোজোমে, ওনার খুব প্লান্ট ক্রোমোজোম স্টাডিজে খুব মানে অরিজিনাল কাজ আছে ওনার। তো ওনার ওই স্ত্রীর নামে একটা সোসাইটি আছে, অর্চনা শর্মা ফাউন্ডেশন, তারা বলল যে আমরা, ওনার সেন্টিনারি আসছে, সেন্টিনারি ছিল গত বছর, তো আমরা এরকম একটা ছবি করতে চাই। আপনি তো সত্যেন বোসের এই ছবিটা দেখেছে, ডিয়ার মাস্টার, তো দেখে যে ওইরকম একটা ছবি আমরা করতে চাই। ঠিক আছে, তো ওনারাই সমস্ত তথ্য দিন, অনেক লেখা আছে, সেই লেখা দিলেন, সেগুলো পড়ে ইয়ে করে, তো সেটা দ্য ক্রোমোজোম ম্যান ছবিটা ওদের জন্য করল। সেটা বটানি ডিপার্টমেন্টেই ওটার প্রিমিয়ার হয়েছিল 31শে ডিসেম্বর। তো সেইটা একটা করলাম। তারপর এখনও আরও অনেক ছবির কাজ চলছে, কিন্তু ওগুলো সবই ফরমাইশি কাজ। এই ফরমাইশি কাজগুলো শেষ না হলে আমার নিজস্ব কাজের কথা খুব একটা এখন আমি ভাবতে পারছি না আর কি। তবে হ্যাঁ, ওই সায়েন্স যেটা বললেন, সায়েন্সের প্রতি একটা ভালোবাসাটা তো রয়ে গেছে। তো সেই জন্য ওই পপ স্ট্রিম টক শো শুরু করেছিলাম গত বছর। সেটা হচ্ছে সায়েন্সের রিলস বানানো, ছোট ছোট রিলস বানানো ওই 1.5 মিনিটের মধ্যে। সেটা চ্যালেঞ্জ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আর কি সাধারণ লোকে রিলেট করতে পারবে, এবং 1.5 মিনিটের মধ্যে একটা গল্প বলা। হ্যাঁ, তো সেটা সুনিতা উইলিয়ামসকে নিয়েও হোক, মানে যে কোনো খুব টপিক্যাল, বা অন্য কোনো ক্লাইমেট চেঞ্জ নিয়ে হোক, বা অন্য যে কোনো টপিক। তো সেটা ওই অনেকগুলো রিল ওরকম করেছি। এবং ওই পপ স্ট্রিম টক শোর কন্টিনিউশন হিসেবেই গত বছরটা ছিল বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের সেন্টিনারি ইয়ার।
তো আমি যে ওই ডিয়ার মাস্টার ছবিটা করেছি সত্যেন বোস আর আইনস্টাইনের সম্পর্ক নিয়ে, তো ডিয়ার মাস্টার ছবিটা গত বছর অনেক অনেক জায়গায় আমি দেশে বিদেশে দেখানো হয়েছে, যেহেতু মানে খুব একদম টাইমলি একটা দেখানো হয়েছে। কিন্তু তারপরে 2025-এর জানুয়ারিতে আমি যেটা 4টে করার ইচ্ছে ছিল, আমি 3টে করে উঠতে পেরেছি। দ্য ফরগটন টুইন, ওটা এই পপ স্ট্রিম টক শোতে, ওটা আমার নিজস্ব উদ্যোগেই। দ্য ফরগটন টুইন, যে বোস ব্যাক টু ব্যাক 2টো পেপার লিখেছিলেন। প্রথম পেপারটা ভীষণভাবে চর্চিত, কারণ আইনস্টাইন প্রচণ্ড প্রশংসা করে টরেছিলেন। দ্বিতীয় পেপারটা তার 15 দিন পরেই উনি আইনস্টাইনকে পাঠিয়েছিলেন, হুইচ ইজ লাইক এ কন্টিনিউয়েশন অফ দ্য ফার্স্ট পেপার। সেটাও আইনস্টাইন জার্মান ভাষায় ট্রান্সলেট করে ছাপিয়েছেন, কিন্তু সেখানে ওনার একটা খুব মানে ক্রিটিক্যাল, এক পাতা জুড়ে একটা ক্রিটিসিজম ছিল। তো সেই ক্রিটিসিজমের জন্যই হোক বা যে কারণেই হোক, ওই দ্বিতীয় পেপারটা নিয়ে কেউ চর্চা করে না। কিন্তু ওই প্রথম পেপার দ্বিতীয় পেপারটা কিন্তু মানে দের ইজ আ রিলেশনশিপ বিটুইন দ্য টু। তো সেই দ্য ফরগটন টুইন নাম দিয়ে আমি 3টে ছোট ছোট ইউটিউবেই আছে করেছি, 3জন ফিজিসিস্টের সঙ্গে আলোচনা করে আর কি 3টে এপিসোড করেছিলাম। তো এইরকম সে টুকটাক কাজ তো চলতেই থাকে। সুভাদি, আপনার সঙ্গে অনেক কথা যেন বলার আছে, শেষ আর তো হওয়ার নয়, কিন্তু আমাদের তো সময় কম। আজকে আপাতত আমরা এখানেই শেষ করব আমাদের প্রোগ্রাম। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, সেটা সময় মানে থাকলে চান্স হলে ইনক্লুড করবেন। সেটা হচ্ছে যে এই তো ঠিক আছে, আমার একটা পড়ানো একটা বিরাট দিক, আরেকটা হচ্ছে ছবি করা, ডকুমেন্টারি ছবি করা একটা বিরাট দিক, সেটা তো নিশ্চয়ই অনেকটা সময় যায়। কিন্তু এর ফাঁকে ফাঁকে লেখালেখিও করতে আমার ভালো লাগে। অদ্ভুত অদ্ভুত মানে কাকতালীয়ভাবে অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করার সুযোগ এসে যায়। হ্যাঁ, সেইটা খুব মানে একটা অন্য দিগন্ত খুলে দেয়। যেমন 2023 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ব্যাঙ্গালোরে ওরা ডেকেছিল আমাকে, মানে আমি ছাড়া আরও অনেকে ছিল। ওদের একটা ওপেন ইলেকটিভ বলে একটা জিনিস হয় বছরে একবার। তো সেখানে মানে সম্ভব 3টে এনআইডি আছে, তো আহমেদাবাদ, ব্যাঙ্গালোর আর গান্ধীনগর, 3টে এনআইডি ছাত্রদেরকে নিয়ে একটা কোনো ইনোভেটিভ কিছু, সেটা আর ওদের ইনহাউস ফ্যাকাল্টি করে না, বাইরের লোকেদের ডাকে। তো সেইখানে আমি প্রথম একটা ইনস্টলেশন আর্ট করলাম ওই স্টুডেন্টদের সঙ্গে, জীবনের প্রথম, রিভার অফ মেমোরিজ বলে। তো অদ্ভুতভাবে মানে যোগাযোগটা হয়ে গেল ইনস্টলেশন আর্ট। আর এই 2024-এর শেষে ডিসেম্বরে একটা মানে ওটা নিয়ে আমার খুব গর্বও বটে যে ওর একটা ওইভাবে একটা সুযোগ এসে গিয়েছিল। আমি আর্ট ফেস্টিভ্যাল হয় ওই কেসিসিতে, কলকাতা ক্রিয়েটিভিটি সেন্টারে, তো ওদের হয়ে একটা কলকাতার ইতিহাস থ্রু সাউন্ডস্কেপস অফ কলকাতা, অনলি থ্রু সাউন্ড, মানে মিউজিক, সাউন্ড এফেক্ট, কিছু কথা তো থাকবেই, কলকাতার ইতিহাস। তো সেটা প্রথম আধ ঘন্টাটা ছিল প্রি রেকর্ডে, তারপরের বাকি আধ ঘন্টাটা লাইভ। তো এইটাতে আমাকে এই দেবাশিসের স্ত্রী সুস্মিতা, ওরা খুব সাহায্য করেছিল, আরও অনেকে সাহায্য করেছে। তো ওটাও একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট, জীবনের প্রথম এরকম করলাম। তো এইরকম অদ্ভুত ধরনের অন্য রকম কাজ করার সুযোগ এসে যায় মাঝে মাঝে, এবং সেইটা একটা খুব মজার ব্যাপার, যে একটা ট্রাই আউট করে যে আচ্ছা ইট ওয়ার্কস আউট। তো সেটাও একটা আছে আর কি। মানে এইভাবেই তো মানে জীবন বহমান থাকে বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ সুভাদি এখানে আসার জন্য, এবং এত এত ভালো ভালো কথা আমরা শুনলাম, এত পুরনো কথা, স্মৃতির কথা, অভিজ্ঞতার কথা, খুব ভালো লাগলো। আর আপনার ভবিষ্যৎ জীবনের আরও অনেক অনেক কাজ করুন আপনি, যেগুলো আমাদের সকলের সঙ্গে থেকে যাবে। তাই জন্য এই ছোট্ট গাছটা, গল্প সপ্প কিছু গল্প, কিছু মনের কথা। ধন্যবাদ। এরকমই সব সুন্দর সুন্দর পর্ব নিয়ে আমরা বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে। আজকে যেমন সুভাদির সঙ্গে কথা হলো, কত কিছু শুনলাম, কত কিছু জানলাম। আর এই রকমই ভালো ভালো পর্ব শোনার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করুন। নমস্কার।